ওয়েলকাম নলেজ সেল ইউটিউব চ্যানেলে। আমি সৌম্যদীপ রায় আজকে এই ভিডিওটা বানাচ্ছি মেনলি ডিপ্লোমা সেকেন্ড ইয়ার ফোর্থ সেম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য। তোমাদের সিলেবাসের একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট হচ্ছে ইন্ডাকশন, সিঙ্ক্রোনাস অ্যান্ড স্পেশাল ইলেকট্রিক্যাল মেশিন। সেখানকার তার মধ্যে ইন্ডাকশন মোটরের উপর একটা সাজেস্টিভ কোয়েশ্চেন আনসার সেট আমরা বানিয়েছি। সেটা এই ভিডিওতে আমাদের একটা ব্রিফ ডিসকাশন এই ভিডিওতে আমরা করব। তোমরা এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে, তাতে সেমিস্টার এক্সামে তোমাদের খুব হেল্পফুল হবে। আমরা নলেজ সেল অনলাইন অফলাইন মোডে আমরা ডিপ্লোমা বিটেক কম্পিটিটিভ এক্সামের ক্লাস করিয়ে থাকি। তোমাদের যদি আমাদের ক্লাস ভালো লাগে, আমাদের ভিডিও ভালো লাগে, তোমরা আমাদের সেন্টারে অ্যাডমিশন নিতে পারো। তার কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। নলেজ সেল অ্যাপ রয়েছে, যেটা তোমরা গুগল প্লে স্টোরে কিন্তু এটা অ্যাভেলেবেল। তোমরা সেখানে তোমাদের কোর্স অনুযায়ী তোমরা কিন্তু সেখানে একটা নমিনাল ফিজের রেসপেক্টে সেটা সাবস্ক্রাইব করতে পারো। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো। আর যদি তোমাদের এই ভিডিওর সাথে যদি কোনো ভিডিওর ব্যাপারে যদি কোনো কোয়ারি থাকে বা আলাদা কোনো ভিডিও তোমাদের দরকার পড়ে, তোমরা সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আমরা ইন্ডাকশন মোটরে চলে যাচ্ছি। ফার্স্ট কোয়েশ্চেন ইন্ডাকশন মোটর থেকে, হাউ ডাজ থ্রি ফেজ ইন্ডাকশন মোটর স্টার্ট বা ওয়ার্কিং প্রিন্সিপাল অফ থ্রি ফেজ ইন্ডাকশন মোটর। আমরা ওয়ার্কিং প্রিন্সিপালকে টোটাল 5টা পয়েন্টে ভাগ করেছি। ফার্স্ট পয়েন্ট হচ্ছে, আমরা যখন একটা থ্রি ফেজ ইন্ডাকশন মোটরে স্টেটারে থ্রি ফেজ সাপ্লাই পাঠাই, তখন স্টেটার আর রোটরের মাঝে যে এয়ার গ্যাপ রয়েছে সেখানে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, এটা রোটেট করে। এই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের স্পিড কিন্তু হয় সিঙ্ক্রোনাস স্পিড এনএস। তো আমরা দেখাচ্ছি যে এইটা যদি স্টেটার হয়, এখানে রোটর থাকে। এই স্টেটারে আমরা থ্রি ফেজ সাপ্লাই পাঠাই, তাহলে এই স্টেটার আর রোটরের মাঝখানে যে এয়ার গ্যাপ রয়েছে, এই এয়ার গ্যাপে কিন্তু রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড কিন্তু রোটেট করবে। যা স্পিড হবে সিঙ্ক্রোনাস স্পিড, সিঙ্ক্রোনাস স্পিডের ফর্মুলা হচ্ছে 120 ইন্টু এফ বাই পি। এখন এই এই সিঙ্ক্রোনাস স্পিডে রোটেট করার সময়, রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড সিঙ্ক্রোনাস স্পিডে রোটেট করার সময় এর মাঝখানে তো রোটর রয়েছে। যদি এটা স্কুইরেল কেজ রোটর হয়, তাহলে সেখানে কপার বার রয়েছে, এরকম এগুলো সব কপার বার রয়েছে। তাহলে সেই কপার বার গুলোকে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড কি করবে, সেই কপার বার গুলোকে কাট করবে। অ্যাকর্ডিং টু দ্য ফ্যারাডেস ল, এই কপার বারে বা রোটরে একটা ইএমএফ ইন্ডিউসড হবে। এই ইএমএফ ইন্ডিউসড হওয়ার জন্য, তার জন্য অবভিয়াসলি একটা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডিউসড কারেন্ট থাকবে। যেহেতু ইএমএফ ইন্ডিউসড রয়েছে, রোটর বার গুলো এন্ড রিং দিয়ে শর্ট সার্কিট করা থাকে। স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরে এরকম থাকে, বেঁকে থাকে, এটাকে স্কিউইং বলে। তো এইখানে রোটারি ম্যাগনেটিক ফিল্ড যখন এখানে কাট করবে, তখন কিন্তু রোটরে একটা ইএমএফ ইন্ডিউসড হবে। একটা ইন্ডিউসড কারেন্ট কিন্তু এই রোটরের কপার বার দিয়ে ফ্লো করবে। অ্যাকর্ডিং টু দ্য লেঞ্জেস ল, এই ইলেকট্রোম্যাগনেটিক্যালি ইন্ডিউসড কারেন্ট এমন ডিরেকশনে ফ্লো করবে যার জন্য এই ইএমএফ তৈরি হচ্ছে তাকে বাধা দেবে। এখানে সাপ্লাই ভোল্টেজ দিয়েছিলাম বলে, আমরা থ্রি ফেজ সাপ্লাই স্টেটারে পাঠিয়েছিলাম বলে ইএমএফ ইন্ডিউসড হচ্ছে, তার জন্য ইলেকট্রোম্যাগনেটিক কারেন্ট ফ্লো করছে। তাই এই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডিউসড কারেন্ট এমন ডিরেকশনে ফ্লো করবে যার জন্য কিন্তু ওই সাপ্লাই ভোল্টেজ যেন অপোজ হয়, সাপ্লাই ভোল্টেজকে অপোজ করবে, সেই রকম ডিরেকশনে কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক্যালি ইন্ডিউসড কারেন্ট ফ্লো করবে। তার রেসপেক্টে সেইটা কখন পসিবল হবে, কি হলে ইএমএফ ইন্ডিউসড কম হবে। যদি এই কাটটা কম হয়, তাহলে ইএমএফ ইন্ডিউসড কম হবে। তাহলে কি হলে এই ফ্লাক্স কাটটা কম হবে? ফ্লাক্স কাটটা কম হবে যখনই এই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের সাথে সাথে সেম ডিরেকশনে রোটরটাও যদি রোটেট করতে থাকে, রোটরটা আর রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা যদি সেম ডিরেকশনে রোটেট করে, তাহলে কিন্তু ইএমএফ ইন্ডিউসড কম হবে। তাই রোটরটা কি হয় সেটাই লেঞ্জেস ল। তাহলে অ্যাকর্ডিং টু দ্য লেঞ্জেস ল, মোটর কিন্তু স্টার্ট করবে এবার রোটেট করতে কোন ডিরেকশনে স্টার্ট করবে না, যেই ডিরেকশনে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ঘুরছে সেই ডিরেকশনে কিন্তু স্টার্ট করবে, কিন্তু লেস দ্যান সিঙ্ক্রোনাস স্পিডে ঘুরবে। তার মানে এনএস হচ্ছে
সিঙ্ক্রোনাস স্পিড যেটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড করে, এনআর হচ্ছে রোটর স্পিড। এদের মধ্যে এনএস কিন্তু বড় হয়, এনএস অলওয়েজ গ্রেটার দ্যান এনআর। এখানে একটা টার্ম এখানে ডিসকাস বলে দিই, সেটা হচ্ছে স্লিপ। ডেফিনেশন আসতে পারে, স্লিপ হচ্ছে এস দিয়ে ডিনোট করি, এনএস মাইনাস এনআর বাই এনএস ইন্টু 100। তাহলে স্লিপের ডেফিনেশন কি? তাহলে স্লিপ ইজ দ্য রেশিও অফ ডিফারেন্স বিটুইন synchronous speed and rotor speed to the synchronous speed. Slip is the ratio of difference between synchronous speed and the rotor speed to the synchronous speed. এটাই হচ্ছে স্লিপের ডেফিনেশন। পার্সেন্টেজ অফ স্লিপ যদি বলি ইন্টু 100, এটা তো পার্সেন্টেজ অফ স্লিপ, সেই জন্য 100। স্লিপের পার্সেন্টেজ কিন্তু 3% থেকে 4% বা 5% পর্যন্ত হতে পারে। ইন জেনারেল ভ্যালু হচ্ছে 3% থেকে 4%, এটা হচ্ছে জেনারেল স্লিপের ভ্যালু, কিন্তু এটা হতে পারে। এখন রোটর ফ্রিকোয়েন্সির একটা ফর্মুলা যেখান থেকে নিউমেরিক্যাল প্রবলেমস কিছু আসে, সেটা হচ্ছে এফ আর ইজ ইকুয়াল টু এস ইন্টু এফ, যেখানে এফ আরটা হচ্ছে রোটর ফ্রিকোয়েন্সি, এস হচ্ছে স্লিপ, এফ হচ্ছে সাপ্লাই ফ্রিকোয়েন্সি। তাহলে ফর্মুলা হচ্ছে এফ আর ইজ ইকুয়াল টু এস ইন্টু এফ, এস হচ্ছে স্লিপ, এফ হচ্ছে সাপ্লাই ফ্রিকোয়েন্সি। নিউমেরিক্যাল প্রবলেমস কিন্তু আমরা একটা সাজেস্টিভ নিউমেরিক্যাল প্রবলেমস বার করেছি, রেখেছি এবারে সেমিস্টার এক্সামের জন্য, যেটা ইম্পর্টেন্ট মনে হয়েছে আসতে পারে। সেগুলো আমরা কিন্তু অলরেডি আমাদের স্টুডেন্টদেরকে দিয়ে দিয়েছি। তোমরা যদি সেইগুলো নিতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে সেখান থেকে অ্যাপ থেকে সেটা সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট আসছি যে ইন্ডাকশন মোটরে দুটো টাইপের ডিফারেন্স কি। দুটো টাইপের অ্যাকর্ডিং টু দ্য রোটর ইন্ডাকশন মোটর কিন্তু দুটো টাইপের হয়, একটা স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর, একটা স্লিপ রিং ইন্ডাকশন মোটর। বেসিক ডিফারেন্স কোথায়? স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর কনস্ট্রাকশনে খুব রোবাস্ট, ওয়াইন্ডিং থাকে না, এখানে দুটো এন্ড রিং দিয়ে আমরা কিন্তু কপার বারগুলোকে এখানে যোগ করি, দুটো এন্ড রিং দিয়ে, কোনো রকম ওয়াইন্ডিং থাকে না, রোবাস্ট কনস্ট্রাকশন হয়, এফিসিয়েন্সি বেশি হয়। কিন্তু স্লিপ রিং ইন্ডাকশন মোটরে ওয়াইন্ডিং থাকে, আর এখানে স্লিপ রিং ইউজ করা হয় বলে এটার নাম স্লিপ রিং ইন্ডাকশন মোটর। স্লিপ রিং দিয়ে আমরা কিন্তু এক্সটার্নাল রেজিস্ট্যান্সকে কানেক্ট করতে পারি, কিন্তু স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরে আমরা কোনো এক্সটার্নাল রেজিস্ট্যান্স কানেক্ট করতে পারি না। যদি আমরা অ্যাপ্লিকেশনের দিক থেকে দেখি, 80% ইন্ডাকশন মোটর কিন্তু হয় স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর, রোবাস্ট কনস্ট্রাকশন, সাইজে ছোট, স্পিড কন্ট্রোল ভালো, সবই ভালো। কিন্তু যেটা তাহলে স্লিপ রিং ইন্ডাকশন মোটর কোথায় ইউজ হয়, ডিফারেন্সটা বলার জন্য আমি দুটো পয়েন্ট বলবো, এটা মাথায় রাখতে হবে। স্লিপ রিং ইন্ডাকশন মোটরে আমি এক্সটার্নাল রেজিস্ট্যান্স কানেক্ট করছি, তার জন্য স্টার্টিং কারেন্ট কমে যায়, পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, স্টার্টিং টর্ক হাই হয়। তাহলে যে কোনো ট্র্যাকশন সিস্টেম যেমন ক্রেন, ট্রেন, এই সমস্ত অ্যাপ্লিকেশনের জন্য স্টার্টিং টর্ক কিন্তু অনেক হাই হয়। আর সেই স্টার্টিং যেখানে টর্ক হাই হয় সেখানে কিন্তু আমরা স্লিপ রিং ইন্ডাকশন মোটর ইউজ করব। যেমন আমরা ট্রেনে যে মোটর ইউজ করি সেটা স্লিপ রিং ইন্ডাকশন মোটর, প্লেনে যেটা করি সেটা স্লিপ রিং ইন্ডাকশন মোটর, এলিভেটরে সেটাও স্লিপ রিং ইন্ডাকশন মোটর, যেখানে স্টার্টিং টর্ক কিন্তু আমাদের হাই দরকার হয়। উল্টো দিকে স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরে এক্সটার্নাল রেজিস্ট্যান্স আমরা কানেক্ট করতে পারি না বলে, স্টার্টিং টাইমে এক্সটার্নাল রেজিস্ট্যান্স কানেক্ট করতে পারি না বলে স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরে স্টার্টিং টর্ক কিন্তু লো হয়, স্টার্টিং কারেন্ট কিন্তু হাই হয়। তার জন্য আমরা আলাদা আলাদা স্টার্টার ইউজ করে থাকি।
তো এইটা হচ্ছে বেসিক ডিফারেন্স। আমি সেই ডিফারেন্সটাকে এখানে দেখিয়েছি, এটা জাস্ট আমি দুটো ডায়াগ্রাম দিয়ে দেখিয়ে দিয়েছি যে এরকম স্কিউইং করে রোটর বারগুলো থাকে যেটা এন্ড রিং দিয়ে যোগ করা থাকে, আর স্লিপ রিং ইন্ডাকশন মোটরে তোমার কিন্তু এক্সটার্নাল রেজিস্ট্যান্স এইভাবে কানেক্ট থাকে। আমি সেটাও দেখাচ্ছি এখানে। স্লিপ রিং দিয়ে এখানে এক্সটার্নাল রেজিস্ট্যান্স কিন্তু আমরা কানেক্ট করেছি। যেই এক্সটার্নাল রেজিস্ট্যান্স স্টার্টিং টাইমে কিন্তু কানেক্টেড থাকে, যখন মোটর রান হয় তখন কিন্তু এক্সটার্নাল রেজিস্ট্যান্স গুলোকে ডিসকানেক্ট করে দেওয়া হয় এফিসিয়েন্সি বাড়ানোর জন্য। তো এরপরে আমরা যেটা দেখাবো যে চার্টটা, যে ডিফারেন্সিয়াল চার্টটা আমি জাস্ট একটু ডিসকাস করে দিই। ফার্স্ট পার্ট হচ্ছে স্কুইরেল কেজ। ফার্স্ট এই লেফট সাইডে রয়েছে স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর, রাইট হ্যান্ড সাইডে রেখেছি আমরা স্লিপ রিং ইন্ডাকশন মোটর। স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরে কিন্তু বার থাকে, এখানে রোটর গুলো কিন্তু বার ফরম্যাটে থাকে, আর এখানে কিন্তু ওয়াইন্ডিং ফর্মে থাকে রোটরটা। নেক্সট পয়েন্ট হচ্ছে ইন স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর নো স্লিপ রিং অর ব্রাশেস ইজ রিকোয়ার্ড। এখানে যেহেতু কোনো এক্সটার্নাল রেজিস্ট্যান্স কানেক্ট করিনি, এখানে কোনো স্লিপ রিং বা ব্রাশ ইউজ করা হয় না, এখানে কিন্তু স্লিপ রিং এর ইউজ করা হয়। নেক্সট পয়েন্ট হচ্ছে ইট ইজ সিম্পল কনস্ট্রাকশন। কনস্ট্রাকশন সিম্পল এর জন্য এর কিন্তু স্ট্রাকচারাল দিক থেকে ছোট হয়, উন্ড রোটর কিন্তু স্ট্রাকচারাল দিক থেকে বড় হয়। এক্সটার্নাল রেজিস্ট্যান্স কানেক্ট করা যায় না, আগেই বলেছি। ইট হ্যাজ লেস কপার লস, যেহেতু কপার লস কম এফিসিয়েন্সি বেশি, এর হাই কপার লস, সেই জন্য এর এফিসিয়েন্সি কিন্তু লেস দ্যান স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর হয়। ইন স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর স্টার্টিং কারেন্ট ইজ হাই। এই পয়েন্ট দুটো খুব ইম্পর্টেন্ট, যেহেতু এক্সটার্নাল রেজিস্ট্যান্স আমরা এখানে কানেক্ট করতে পারছি না স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরে, তাই এর স্টার্টিং কারেন্ট হচ্ছে হাই, আর এদিকে এর স্টার্টিং কারেন্ট কিন্তু লো হয়। ইন স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর স্টার্টিং টর্ক, এবার যেহেতু এক্সটার্নাল রেজিস্ট্যান্স কানেক্ট করছি না, তার জন্য টর্ক কিন্তু ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য রোটর, ঠিক আছে, রোটর রেজিস্ট্যান্স। তাহলে টর্ক রোটর রেজিস্ট্যান্সের সাথে প্রপোর্শনাল, আমি রোটর রেজিস্ট্যান্স কানেক্ট করছি না, তাহলে ওভারঅল রেজিস্ট্যান্স যেহেতু কম, তাই টর্কও কি হবে এখানে কম হবে, তাই স্টার্টিং টর্ক কিন্তু এখানে লো। এখানে এক্সটার্নাল রেজিস্ট্যান্স আমরা কানেক্ট করছি, তার জন্য কি হয়েছে, যেহেতু টর্ক ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য রেজিস্ট্যান্স, তাহলে এই জন্য স্টার্টিং টর্ক কিন্তু এখানে হাই হয়। এই স্লিপ কেজ ইন্ডাকশন মোটরে, স্লিপ রিং ইন্ডাকশন মোটরে কিন্তু এক্সটার্নাল রেজিস্ট্যান্সটা শুধুমাত্র স্টার্টিং টাইমে কানেক্ট থাকে, রানিং টাইমে এটাকে কিন্তু ডিসকানেক্ট করে দেওয়া হয় তার এফিসিয়েন্সিকে ইমপ্রুভ করার জন্য। অ্যাপ্লিকেশনস গুলো বলে দিয়েছি যে ট্র্যাকশন সিস্টেমে জেনারেলি, যেমন ক্রেন, এলিভেটর, এইসব জায়গাতে স্লিপ রিং ইন্ডাকশন মোটর ইউজ করা হয়। ওয়াটার পাম্প, ফ্যানস, এইসব জায়গাতে আমরা কিন্তু স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর ইউজ করি। নেক্সট কোয়েশ্চেন, রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড। রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড প্রোডাকশন, এই কোয়েশ্চেনটা এইভাবে আসতে পারে, production of রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড। রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের প্রোডাকশনে দুটো টাইপ হয়। একটা টাইপ হয়, একটা অ্যানালিটিক্যাল মেথডে দেখানো যায়, একটা গ্রাফিক্যাল মেথডে দেখানো যায়। তো আমি এইবারে সাজেশনে ইম্পর্টেন্ট রাখছি কিন্তু এখানে অ্যানালিটিক্যাল মেথড কিন্তু ইম্পর্টেন্ট রাখছি। তো দেখাই কি করে দেখায় অ্যানালিটিক্যাল মেথড। এখানে আমরা তিনটে ফ্লাক্সকে ধরে নেবো যারা 120 ডিগ্রি অ্যাপার্ট ফ্রম ইচ আদার। ফাই এম সাইন ওমেগা টি, ফাই টু হচ্ছে ফাই এম সাইন ওমেগা টি মাইনাস 120 ডিগ্রি, ফাই মাইনাস প্লাস 120 ডিগ্রি। এই তিনটে ফ্লাক্সকে আমরা রেখেছি। যদি এটা আমরা দেখাই, এটা ফাই এম, যেটা মাইনাস হবে সেটা ক্লকওয়াইজ ডিরেকশনে হবে, এটা ফাই টু, যেটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে থাকবে সেটা হবে প্লাস। তাহলে ফাই থ্রি প্লাস 120 ডিগ্রি, সেই জন্য এটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে হয়েছে। ফাই টু মাইনাস 120 ডিগ্রি, সেটা ক্লকওয়াইজ ডিরেকশনে হয়েছে। এখন আমাদেরকে হরাইজন্টাল কম্পোনেন্ট অফ রেজাল্টেন্ট ফ্লাক্স ক্যালকুলেট করতে হবে। সেটা কি করে হবে, হরাইজন্টাল কম্পোনেন্ট অফ রেজাল্টেন্ট ফ্লাক্স।
এটা ক্যালকুলেট করব। এইটা 5 1 হরাইজন্টালে রয়েছে, এইটুকু হচ্ছে 60 ডিগ্রি, তার মানে আমাকে 5 3 কে 60 ডিগ্রি এখানে মুভ করাতে হবে, আর 5 2 কে আমাদেরকে সেই 60 ডিগ্রি মুভ করাতে হবে। এবার যখন এটা করব তখন কিন্তু 5 3 আর 5 2 দুটোরই ডিরেকশন এদিকে হয়ে যাবে, মানে 5 1 এর অপোজিটে হবে। 5 1 কে যদি আমরা পজিটিভ নিই তাহলে 5 2 আর 5 3 ভ্যালু কিন্তু নেগেটিভ হবে। তো রেজাল্টেন্ট ফ্লাক্সের ভ্যালু কি হবে? 5 1 মাইনাস 5 3 কে কতটা মুভ করিয়েছি, এখানে রোটেট করিয়েছি 5 3 কে 60 ডিগ্রি, তাহলে 5 3 cos 60 ডিগ্রি মাইনাস 5 2 cos 60 ডিগ্রি। এবার যখন আমরা ক্যালকুলেশন করব তো আমরা দেখব এই এখানে 5 1 মাইনাস 5 3 cos 60 ডিগ্রি মাইনাস 5 2 cos 60 ডিগ্রি, এখানেও তাই। আমি দেখিয়ে দিচ্ছি এখানে মাইনাস 5 3 cos 60 মাইনাস 5 2 cos 60। এবার আমরা কি করেছি, এই cos 60 ভ্যালু হচ্ছে হাফ, যার ভ্যালুটা এখানে পুট করেছি। পুট করার পরে আমরা সাইন a প্লাস বি আর সাইন a মাইনাস বি ফরম্যাটে আমরা ভেঙে নিয়েছি, এখানে ভ্যালু পুট করে দিয়েছি। 5 2 5 3 ভ্যালু পুট করেছি, তারপরে সেটাকে আমরা সাইন এ, এটাকে আমরা সাইন a মাইনাস বি তে ফর্মুলাতে পেয়েছি, আর এটা এখান থেকে এটা আমরা সাইন a প্লাস বি ফর্মুলাতে নিয়েছি। তো ফর্মুলাটা কি আমি এখানে একবার দেখিয়ে দিচ্ছি। সাইন a প্লাস বি সাইন a cos b প্লাস cos a সাইন b, সাইন a মাইনাস বি সাইন a cos b মাইনাস cos a সাইন b। তো এই ফর্মুলা দুটোকে আমরা এখানে কাজে লাগিয়েছি, কাজে লাগিয়ে ফাইনালি রেজাল্টেন্ট কম্পোনেন্ট হিসেবে যেটা পেয়েছি 5h ইজিক্যাল টু 3/2 5m sin ওমেগা t। এখানে জাস্ট আর কোনো ক্যালকুলেশন নেই, আমি এই ক্যালকুলেশনটা এখানে ডিটেলস দেখালাম না। এখান থেকে আমরা জাস্ট পেলাম হরাইজন্টাল কম্পোনেন্টের ভ্যালু 5h ইজিক্যাল টু 3/2 5m sin ওমেগা t। যখন আমরা ভার্টিক্যাল কম্পোনেন্ট যখন আমরা এখানে ডিরাইভ করব, তখন আমরা কি করে করব, তখন আমাদেরকে ফরম্যাট সিমিলারই থাকবে। 5 1 5 2 5 3 আমরা এখানে এটাকে ভার্টিক্যালি নিয়ে যাব। তো ভার্টিক্যালি নিয়ে যেতে গেলে 5 1 কে কত ডিগ্রি রোটেট করাতে হবে, 90 ডিগ্রি। 5 3 কে কত ডিগ্রি রোটেট করাতে হবে, 30 ডিগ্রি। 5 2 কে 30 ডিগ্রি। তাহলে ভার্টিক্যাল কম্পোনেন্ট of resultant flux will be 5v, এটা হবে 5 1 cos 90 ডিগ্রি, এই দিকটাকে পজিটিভ নিয়েছি, তারপর 5 1 এদিকে 5 3 এদিকে 5 2 এদিকে। তো এরা পজিটিভ নিলে 5 2 টা নেগেটিভ হবে, তাহলে 5 3 cos 30 ডিগ্রি মাইনাস 5 2 cos 30 ডিগ্রি। cos 90 ডিগ্রির ভ্যালু কত, এটা এখানে 0 হয়ে যাবে। cos 90 0, তার মানে 0 হয়ে গেল, তাহলে 5 3 cos 30 ডিগ্রি মাইনাস 5 2 cos 30 ডিগ্রি। এই ক্যালকুলেশনটা আমরা এখানে দেখিয়েছি। 5 3 cos 30 ডিগ্রি মাইনাস 5 2 cos 30 ডিগ্রি, 5 3 cos 30 ডিগ্রি মাইনাস 5 2 cos 30 ডিগ্রি এর ক্যালকুলেশন করেছি। সিমিলারলি
তাদের ফাই টু ফাই থ্রির ভ্যালুকে পুট করেছি, করে সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি ফর্মুলা পুট করেছি, পুট করে আমরা যেটা পেয়েছি ফাইনালি ভার্টিক্যাল কম্পোনেন্ট আমরা এটা পেয়েছি। তাহলে যদি ভার্টিক্যাল কম্পোনেন্ট এটা পাই, তাহলে হরাইজন্টাল কম্পোনেন্ট কত ছিল? হরাইজন্টাল কম্পোনেন্ট ছিল 3/2 ফাই 3/2 ফাই এম সাইন ওমেগা টি কস ওমেগা টি। তো এটা কস ওমেগা টি, এটা সাইন ওমেগা টি। তাহলে রেজাল্টেন্টটা কি হবে? রেজাল্টেন্ট হচ্ছে এর ঠিক এটা ফাই এইচ হরাইজন্টাল কম্পোনেন্ট, এটা হচ্ছে ফাই বি, এর ডায়াগোনালটা হচ্ছে রেজাল্টেন্ট কম্পোনেন্ট। রেজাল্টেন্ট কম্পোনেন্টের ভ্যালু আমরা ক্যালকুলেট করব রুট ওভার অফ, ওখানে পিথাগোরাসের ফর্মুলা, জাস্ট আমরা পিথাগোরাসের ফর্মুলা এখানে অ্যাপ্লাই করেছি। এখানে এইটা হচ্ছে আমার বেস, এটা আমার হাইট, ফাই ভিটা হাইট, আর ফাই আরটা রেজাল্টেন্ট, এটা হচ্ছে হাইপোটেনিয়াস। যদি পিথাগোরাসের ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে রুট ওভার অফ ফাই এইচ স্কোয়ার প্লাস ফাই ভি স্কোয়ার, আমি এখানে ভ্যালু পুট করেছি, ভ্যালু পুট করে ফাইনালি ভ্যালু এসছে 3/2 ফাই এম। তাহলে রেজাল্টেন্ট ফ্লাক্সের ভ্যালু ফাইনালি যেটা পেলাম সেটা 3/2 ফাই এম। এতটা যদি আমরা দেখাই তাহলে এটা সাফিসিয়েন্ট। তো অ্যাঙ্গেলটা এখানে মেনশন করে দিতে হবে, ফাই ইজ ইকুয়াল টু পাই বাই টু ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা টি। ট্যান মানে হচ্ছে এখানে হাইট বাই বেস করেছি, ফাই ভি বাই ফাই এইচ করেছি, করে এখানে আমরা এইটা পেয়েছি। তো এইটুকু, এটাই হচ্ছে অ্যানালিটিক্যাল মেথডে এতটাই দেখাতে হয়। ফার্স্ট আমরা হরাইজন্টাল কম্পোনেন্ট ক্যালকুলেট করব, ভার্টিক্যাল কম্পোনেন্ট ক্যালকুলেট করব, রেজাল্টেন্ট ফ্লাক্স বার করব। নেক্সট কোয়েশ্চেন, টর্ক ইকুয়েশন অফ থ্রি ফেজ ইন্ডাকশন মোটর। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন টর্ক ইকুয়েশন। টর্ক ইকুয়েশন ক্যালকুলেট করার আগে আমি এখানে যে যে জিনিসগুলো আমরা ধরে নেব সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আগে আমি ফার্স্ট দেখাই যে টর্ক কার সাথে প্রপোর্শনাল হয়। টর্ক প্রপোর্শনাল টু ফাই আই টু কস ফাই। এটা হচ্ছে টর্ক অফ ইন্ডাকশন মোটর, টর্ক অফ থ্রি ফেজ আইএম ইন্ডাকশন মোটর টর্ক। তিনটে টর্ক সব সময় তিনটে জিনিস প্যারামিটারের সাথে প্রপোর্শনাল হয়। ফার্স্ট প্যারামিটার ফ্লাক্স, সেকেন্ড প্যারামিটার আর্মেচার কারেন্ট, আর যে সরি রোটর কারেন্ট, আর থার্ড এখানে হচ্ছে পাওয়ার ফ্যাক্টর, রোটর পাওয়ার ফ্যাক্টর। তাহলে এখানে কি কি অ্যাজিউম করতে হবে? এখানে এখানে যেটা ধরতে হবে ফাই প্রপোর্শনাল টু ই2। আবার আই কারেন্ট মানে হচ্ছে ভোল্টেজ বাই ইম্পিডেন্স, তাহলে এখানে ভোল্টেজ হচ্ছে এখানে ই2 বাই Z2। আর পাওয়ার ফ্যাক্টর আমরা জানি cos phi 2 r বাই z হয়, তাহলে r2 বাই z2। তাহলে এই ইকুয়েশনটা কি এসে দাঁড়াবে? t প্রপোর্শনাল টু e2 স্কয়ার r2, মানে জাস্ট এই ভ্যালুগুলোকে আমি এখন দেখাচ্ছি তাহলে ভালো সুবিধা হবে। t প্রপোর্শনাল টু e2 বাই z2 r2 বাই z2, আর একটা প্যারামিটার এখানে মাল্টিপ্লাইড হবে, সেটা হচ্ছে s স্লিপ। তাহলে t প্রপোর্শনাল টু ফাইনালি কি দাঁড়াচ্ছে? e2 স্কয়ার r2 s বাই z2 স্কয়ার, বা t প্রপোর্শনাল টু e2 স্কয়ার r2 s বাই r2 স্কয়ার প্লাস sx2 স্কয়ার। এবার আমরা প্রপোর্শনাল থেকে এখানে যদি আমরা কনস্ট্যান্টে নিয়ে যাই তাহলে হবে t ইকুয়ালস টু k e2 স্কয়ার r2 s এখানে এখানে কি করেছি? এখানে অ্যাকচুয়ালি যেটা করেছিলাম জেড স্কোয়ারের ভ্যালু আর প্লাস আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার, তার ভ্যালু পুট করেছিলাম।
এই এখানে রিঅ্যাক্ট্যান্সের সাথে রোটর রিঅ্যাক্ট্যান্সের সাথে সবসময় স্লিপ মাল্টিপ্লাই হবে। এবার কে এর ভ্যালু, the value of k equals to 3/2 pi ns, ns synchronous speed। তাহলে এই ইকুয়েশনটা দাঁড়াবে t is equal to 3/2 pi ns e2 square r2s r2 square plus sx2 square। এইটা হচ্ছে ফাইনাল টর্ক ইকুয়েশন। t is equal to 3/2 pi ns e2 square r2s by r2 square sx2 square। এই জায়গাটা একটু এটা হচ্ছে ফাইনাল টর্ক ইকুয়েশন অফ থ্রি ফেজ ইন্ডাকশন মোটর। এখানে কোনটা কি সেটা এখন ডিনোট করে দিই। এখানে ফাই হচ্ছে ফ্লাক্স, i2 হচ্ছে রোটর কারেন্ট, 2 মানেই রোটর কারেন্ট, 2 মানেই রোটর কারেন্ট at standstill condition, rotor impedance at standstill, standstill মানে দাঁড়িয়ে থাকা অবস্থায়, standstill condition, rotor resistance at standstill condition, rotor slip rotor EMF at standstill condition, ইটু হচ্ছে রোটর ইএমএফ এট স্ট্যান্ডস্টিল কন্ডিশন। তো এইটা হচ্ছে টর্ক ইকুয়েশন অফ থ্রি ফেজ ইন্ডাকশন মোটর। সেমিস্টারের এক্সামের জন্য এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কন্ডিশন ফর দ্য ম্যাক্সিমাম টর্ক, কন্ডিশন স্টার্টিং না, ম্যাক্সিমাম টর্ক অফ ইন্ডাকশন মোটর। এটা ক্যালকুলেট করতে গেলে কি করতে হবে? আমরা জানি আমরা কি পেয়েছি টর্ক ইকুয়েশন থেকে, from the torque equation t is equal to k e2 square r2s r2 square plus sx2 whole square। এইখানে যে প্যারামিটারটার উপর, যে প্যারামিটারটার সাথে টর্কটা চেঞ্জ হচ্ছে, মানে যে প্যারামিটারের চেঞ্জের সাথে সাথে টর্কটা ম্যাক্সিমাম হবে, সেই প্যারামিটারটা হচ্ছে এখানে স্লিপ এস। তাহলে আমরা এখন আগে একটা y ধরে নিই, লেট y is equal to 1/t, y-টাকে y is equal to 1/t, তার মানে এটা হবে r2 স্কয়ার sx2 স্কয়ার, এটা। এবার এই y কে আমরা s এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, সেটাকে 0 দেখাবো। দিস ইজ আ কন্ডিশন ফর দ্য ম্যাক্সিমাম টর্ক। তার মানে কন্ডিশন ফর দ্য ম্যাক্সিমাম টর্ক ইজ
for derive the condition of maximum torque কি করব dy by ds equals to 0 করব s টা যেহেতু এখানে ভ্যারি করছে s টা ভ্যারি করছে বলে s এর রেসপেক্টে আমরা y এর ডেরিভেটিভ করব আর সেটাকে আমরা 0 করব করলে যেটা বেরোবে সেটাই হলো কন্ডিশন ফর দ্য ম্যাক্সিমাম টর্ক এটা করলে দেখা যাবে dds অফ r2 স্কয়ার sx2 স্কয়ার k এইটা এটা যদি আমরা ভাঙি তাহলে আলাদা আলাদা করে হবে আর এই ডেরিভেটিভটা যদি আমরা করি এটা ইকুয়ালস টু 0 তাহলে এখানে যদি ডেরিভেটিভ করি সব কনস্ট্যান্ট বাইরে চলে আসবে শুধু s টু দি পাওয়ার -1 পড়ে থাকবে তাহলে s টু দি পাওয়ার -1 এর ডেরিভেটিভ করলে হবে -1 বাই s স্কয়ার তার সাথে সমস্ত কনস্ট্যান্ট চলে যাবে r2 স্কয়ার k e2 স্কয়ার r2 স্কয়ার স্কয়ার এখানে আমি মুখ কেটে দিই এখানে শুধু r2 হবে তাহলে -1 বাই s স্কয়ার r2 k e2 স্কয়ার হয়ে গেল প্লাস এর যদি ডেরিভেটিভ করি তাহলে কি হবে এখানে s স্কয়ার আসছে তাহলে এখানে হয়ে যাবে এখানে s আর s স্কয়ারের কেটে গিয়ে এখানে এটা স্কয়ারটা চলে যাবে sx2 স্কয়ার হয়ে যাবে তাহলে s এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে কত 1 হবে আর s এর রেসপেক্টে s এর ডেরিভেটিভ 1 হয়ে গেল বাকি কনস্ট্যান্ট গুলো পড়ে রইলো তাহলে এখানে হবে x2 স্কয়ার k e2 স্কয়ার r2 ইকুয়ালস টু 0 তো হলো এখানে কি করলাম এখানে s টা s টু দি পাওয়ার -1 তার ডেরিভেটিভ করলে -1 বাই s স্কয়ার হয়ে গেল বাকি সবটাই কনস্ট্যান্ট r2 স্কয়ার আর r2 কেটে গিয়ে উপরে r2 রইলো নিচে k e2 স্কয়ার হয়ে রইলো আর এখানে প্লাস সাইন s x2 স্কয়ার ছিল s আর s এখানে কেটে s স্কয়ার আর s কেটে গিয়ে এখানে s পড়ে রইলো তার ডেরিভেটিভ করে 1 হলো আর বাকি x2 স্কয়ারটা কনস্ট্যান্ট k কনস্ট্যান্ট e2 স্কয়ার কনস্ট্যান্ট r2 কনস্ট্যান্ট বসে গেল ইকুয়ালস টু 0 এবার এখান থেকে আমরা এখানে চলে যাই এখানে এই লেফট সাইড থেকে এই মাইনাস টার্মটাকে আমরা রাইট সাইডে যদি নিয়ে চলে যাই তাহলে কি আসছে x2 স্কয়ার k e2 স্কয়ার r2 is equal to r2 s স্কয়ার k e2 স্কয়ার e2 স্কয়ার e2 স্কয়ার k k কেটে গেল এখানে x2 স্কয়ার রইলো r2 স্কয়ার বাই a স্কয়ার তাহলে r2 স্কয়ার is equal to a স্কয়ার sx2 স্কয়ার এখান থেকে r2 is equal to
এস ইকুয়ালস টু, জাস্ট আমরা সাইড চেঞ্জ করে স্কোয়ারটাকে তুলে দিয়ে আমরা আর টু ইজিক্যাল টু এস এক্স টু পেলাম। এই আর টু ইজিক্যাল টু এস এক্স টু এটাই হচ্ছে কন্ডিশন ফর দ্য ম্যাক্সিমাম টর্ক অফ ইন্ডাকশন মোটর। এই ডিরাইভটা কিন্তু সেমিস্টার এক্সামে আসতে পারে, আমি এখানে করে দেখিয়ে দিলাম, তোমরা প্র্যাকটিস করে নাও, তাহলে কিন্তু এক্সামে আমরা লিখতে সুবিধা হবে। নেক্সট কোয়েশ্চেন কি, টর্ক স্লিপ ক্যারেক্টারিস্টিক্স, খুব খুব ইম্পর্টেন্ট সেমিস্টার এক্সামের জন্য টর্ক স্লিপ ক্যারেক্টারিস্টিক্স আর টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স দুটো খুব ইম্পর্টেন্ট, অবশ্যই দেখে যাবে। আমরা এখানে ক্যারেক্টারিস্টিক্সটা দেখিয়েছি। আমরা কি পেয়েছি, আমরা একটু আগে টর্ক ইকুয়েশন থেকে কি পেয়েছি, টি ইজ ইকুয়াল টু কে ই টু স্কোয়ার আর টু এস আর টু স্কোয়ার প্লাস এস এক্স টু স্কোয়ার। জেনারেলি ইন্ডাকশন মোটরের রিঅ্যাক্ট্যান্সের ভ্যালু বা এক্স টুটা কিন্তু অনেক বেশি হয়, সেই রেসপেক্টে আর টুর ভ্যালু কিন্তু কম হয়। এখন এসটা কার সাথে মাল্টিপ্লাই, এটা এক্স টুর সাথে মাল্টিপ্লাইড। যখন আমরা ফার্স্ট কন্ডিশন ওয়ান আমরা ফার্স্ট ধরে নেব স্লিপের ভ্যালু কিন্তু কম, অনেক কম, মানে স্পিড অনেক বেশি, তাহলে স্লিপের ভ্যালু অনেক কম, সেটা 0.03 বা এরকম যদি হয়, স্লিপের ভ্যালু অনেক কম হয়, তাহলে সেই স্লিপটা যখন রিঅ্যাক্ট্যান্সের সাথে মাল্টিপ্লাই হচ্ছে, যেহেতু স্লিপের ভ্যালুটা অনেক কম, সেটা যখন রিঅ্যাক্ট্যান্সের সাথে মাল্টিপ্লাই হচ্ছে তখন কিন্তু তার ভ্যালু রেজিস্ট্যান্সের থেকে অনেক নিচে চলে যাচ্ছে। তার জন্য আমরা এস এক্স টু টার্মটাকে নেগলিজিবল করে দেবো। যে হাই স্পিডে যখন স্লিপের ভ্যালু কম, কন্ডিশন ওয়ান, হাই স্পিড and low value of slip s, তাহলে স্লিপের ভ্যালু s কম, তাহলে এস এক্স টু এটাও কম, এই টার্মটা কম। তার জন্য কি হবে, রেজিস্ট্যান্সের ভ্যালু যদি এই স্টেজে থাকে, এস এক্স টু হয়ে গিয়ে এসটা এস এক্স এক্স টুর সাথে মাল্টিপ্লাই হয়ে গিয়ে সেটা কিন্তু অনেকটা কমে যাচ্ছে। তখন কি হচ্ছে, আমরা এস এক্স টু টার্মটাকে কিন্তু আমরা নেগলিজেবল করে দিচ্ছি। তাহলে এই ইকুয়েশনে যদি আমরা এস এক্স টু টার্মটাকে নেগলিজেবল করে দিই, এই পোর্শনটাকে, বাকি সব কনস্ট্যান্ট, তাহলে তাহলে এই পোর্শনটাকে যদি আমরা নেগলিজেবল করে দিই, তাহলে কি দাঁড়াবে, টি প্রপোর্শনাল টু এস দাঁড়াবে। মানে টর্ক স্লিপের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। টর্ক যখন স্লিপের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে, তখন এই স্লিপ এদিকে বাড়ছে, এদিকে স্লিপ বাড়ছে, তাহলে টর্ক কি হবে, টর্কও কিন্তু এদিকে বাড়বে। সেটাই করেছে, জাস্ট বিভিন্ন রেজিস্ট্যান্সের ভ্যালুর জন্য আলাদা আলাদা কার্ভ ড্র করেছে। করে এই পয়েন্টে যখন আসবে তখন ম্যাক্সিমাম টর্কের এটা রিচ করবে, যেখানে আর টু ইজ ইকুয়াল টু এস এক্স টু হয়ে যাবে। এই পয়েন্টে এসে আর টু ইজ ইকুয়াল টু এস এক্স টু হয়ে যাবে। তাহলে তারপরে এরপর যখন আমরা কি করব, এরপর আমরা সেকেন্ড কন্ডিশনে যাব, কন্ডিশন টু তে যাব। কন্ডিশন টু তে কি হবে, লো স্পিড and হাই ভ্যালু অফ স্লিপ। এই দিকটাতে, এই জোনটাতে লো স্পিড আর হাই ভ্যালু অফ স্লিপ এই দিকে। তো সেখানে গেলে কি হবে, সেখানে গেলে এস এর ভ্যালুটা বেড়ে যাচ্ছে, হাই ভ্যালু অফ স্লিপ, তাহলে এস এক্স টু টার্মটার ভ্যালু কিন্তু বেড়ে যাচ্ছে। এস এক্স টু টার্মটার ভ্যালু যখন বেড়ে যাচ্ছে, তখন রেজিস্ট্যান্স তো কনস্ট্যান্ট, এর সাথে এস মাল্টিপ্লাই নেই, রেজিস্ট্যান্স এরকম জায়গায় ছিল, তাহলে এস এর ভ্যালু যত বাড়ছে, এস এক্স টু বাড়তে বাড়তে আর টু আর এস এক্স টু ইকুয়াল হয়ে গেল, সেটা আমরা এই পয়েন্টে দেখালাম। এরপরে এস এক্স টুর ভ্যালু আরো বাড়বে, কারণ এস এর ভ্যালু আরো বাড়ছে, বাড়তে বাড়তে এস এক্স টুর ভ্যালু যখন এরকম জায়গায় চলে যাবে, তার মানে তখন রেজিস্ট্যান্সটা কিন্তু নেগলিজেবল হয়ে যাবে দেন এস এক্স টু। এইখানে এই কেসে যেমন, এই কেসে কি হয়েছিল, এখানে এস এক্স টুটা নেগলিজেবল হয়ে গেছিল আর টু থেকে, এখানে গিয়ে কি হবে, এস এক্স টুটা আর টুটা নেগলিজেবল হয়ে যায়। তাহলে আর টু যদি নেগলিজেবল হয়ে যায়, তাহলে এইটা যদি নেগলিজেবল হয়ে যায়, তাহলে টি প্রপোর্শনাল টু কি থাকছে, ওপরে থাকছে এস, বাকি সব কনস্ট্যান্ট, নিচে থাকছে এস স্কোয়ার, টি প্রপোর্শনাল টু ওয়ান বাই এস। তাহলে টি প্রপোর্শনাল টু ওয়ান বাই এস, তার মানে ইনভার্সলি প্রপোর্শনাল। তার মানে স্লিপ বাড়লে টর্ক কি হবে, এবার কমবে।
সেটাই এখানে দেখিয়েছি। স্লিপ যত বেড়েছে টর্ক কি হয়েছে, টর্ক কিন্তু কমেছে। তো এইটাই হচ্ছে এই ফর্মুলাতে যদি আমরা টর্ক স্লিপ ক্যারেক্টারিস্টিক্স এইটুকু ডিসকাশন করি, সেটা কিন্তু সাফিসিয়েন্ট ফর ইয়োর আনসার। তো সেমিস্টার এক্সামে তোমরা এইভাবে উত্তর যদি এইভাবে ভাগ করে যদি দাও, তোমাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে, আনসার করতেও সুবিধা হবে। কঠিন ভাবে মনে রাখার কোনো দরকার নেই। নেক্সট কোয়েশ্চেন, এটা খুব ইম্পর্টেন্ট, বারবার বলে গেলাম। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স। এটা হচ্ছে একটা টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স, যেখানে টি হচ্ছে ফুল লোড টর্ক, এইটা হচ্ছে ফুল লোড টর্ক টি, যেখানে স্টার্টিং টর্ক ফুল লোড টর্কের 1.5 টাইমস থাকে। তাহলে স্টার্টিং টর্ক তার ফুল লোড টর্কের 1.5 টাইমস বা 1.5 গুণ। তার জন্য এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়ে যাওয়ার পর এখানে গিয়ে পুল আপ টর্ক হচ্ছে সেই টপ পজিশন যেখানে গিয়ে মোটর তার লোডটাকে এবার সে ক্যারি করে স্টার্ট চলতে শুরু করলো। তারপরে কি হয়েছে, তারপরে যখন আমরা এই পয়েন্টে 2.5টি এই পয়েন্টে গেলে মোটর ব্রেকডাউন, এটা হচ্ছে ব্রেকডাউন টর্ক, এই সময় মোটর আর ধরে রাখতে পারে না, এরপরে তার কার্ভটা এরকম জায়গায় এসছে। তাহলে আলটিমেটলি যদি আমরা মোটর কোন স্পিডে চলবে সেটা কিন্তু আমরা এই কার্ভ থেকে বলতে পারি। এটা তোমাদের এইভাবে তোমরা যদি বোঝো জিনিসটা সুবিধা হবে। সাপোজ ধরো আমি তোমাকে বলছি একটা কনস্ট্যান্ট লোড টর্ক, কনস্ট্যান্ট লোড টর্ক মানে এইটা, কনস্ট্যান্ট লোড টর্ক, এই কনস্ট্যান্ট লোড টর্ক এখানে গিয়ে এটা কোয়েনসাইড করেছে, এইখানে গিয়ে যখন কোয়েনসাইড করবে তখন যে পয়েন্টে কোয়েনসাইড করবে সেই পয়েন্ট থেকে আমরা একটা লাইন এইভাবে টানবো, সেইটা হচ্ছে মোটরের স্পিড। তাহলে এইটা যদি 95 হয় তাহলে 95% স্পিডে ঘুরছে মোটর। তাহলে যে পয়েন্টে এই যে টর্কটা ড্র করেছি এটা হচ্ছে মোটর টর্ক, আর এইটা হচ্ছে লোড টর্ক। যে পয়েন্টে মোটর টর্ক আর লোড টর্ক কোইনসাইড করে সেই পয়েন্ট, সেই স্পিডে কিন্তু মোটর রান করে। তাহলে এই স্পিডে কিন্তু মোটর রান করছে। এবার যদি আমি ইনক্রিজিং লোড টর্ক দেখাই, ইনক্রিজিং লোড টর্ক মানে যেটা টাইমের রেসপেক্টে বাড়ছে এইখানে, তাহলে মোটর স্পিড কি হবে, 90 হয়ে গেল। যদি ডিক্রিজিং লোড টর্ক দেখাই, 98। তাহলে ডিফারেন্ট লোড টর্কের জন্য মোটর স্পিড কিন্তু এখানে কিন্তু ডিফারেন্ট হয়, তার কারণ সেই ডিফারেন্ট পয়েন্টে গিয়ে তারা কোইনসাইড করে। এই ডেসক্রিপশনটা তোমরা যদি দাও সেটাই সাফিসিয়েন্ট টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স এর জন্য। এটা সেমিস্টার এক্সামে খুব ইম্পর্টেন্ট। মনে রাখবে তিনটে জিনিস এখানে মনে রাখবে, একটা মনে রাখবে পুল আপ টর্ক, একটা মনে রাখবে ফুল লোড টর্ক, একটা স্টার্টিং টর্ক 1.5 টাইমস, আর ব্রেকডাউন টর্ক হচ্ছে 2.5 টাইমস বা 2.5 গুণ। এবারে স্টার্টিং অফ থ্রি ফেজ ইন্ডাকশন মোটর, আমরা বলেছি যে আমরা স্টার্টার ইউজ করি, থ্রি ফেজ ইন্ডাকশন মোটরে আমরা স্টার্টার ইউজ করি, আমরা তিনটে স্টার্টার ইউজ করি। ফার্স্ট হচ্ছে ডল, ডাইরেক্ট অনলাইন স্টার্টার, স্টার্ট ডেল্টা স্টার্টার, অটো ট্রান্সফরমার স্টার্টার। এই তিনটে স্টার্টার ইউজ করি। যাদের রেটিং হচ্ছে এইটা হচ্ছে 0 to 5 HP মোটরে এই স্টার্টার ইউজ করি, 5 to 15 HP মোটরে আমরা স্টার্ট ডেল্টা স্টার্টার ইউজ করি, মোর দ্যান 50 HP মোটরে 15 HP মোটরে আমরা অটো ট্রান্সফরমার স্টার্টার ইউজ করি। আমি এই সেমিস্টারের জন্য দুটো স্টার্টারকে ইম্পর্টেন্ট মনে করছি, যেটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রাখছি স্টার্ট ডেল্টা স্টার্টার, আর তোমরা অটো ট্রান্সফরমার স্টার্টারকে কিন্তু একটু টাচ করে যেও, এটাও আসতে পারে। খুব ইজিয়েস্ট ওয়েতে আমি বলে দিচ্ছি। স্টার্ট ডেল্টা স্টার্টারের কনসেপ্ট আমাকে বুঝতে গেলে স্টার্ট ডেল্টার কানেকশন আমাকে বুঝতে হবে। ফার্স্ট আমি স্টার্ট ডেল্টা স্টার্টারই এখানে দেখাচ্ছি, তারই ছবি দিয়েছি। এটাই আমার কাছে সেমিস্টার এক্সামে ইম্পর্টেন্ট লেগেছে। এখানে স্টার কানেকশনে
যেটা হয় ফেজ ভোল্টেজ লাইন ভোল্টেজ বাই √3 হয় ফেজ কারেন্ট, সেইটা দেখানোর দরকারই নেই, হয়। আর ডেল্টাতে ফেজ ভোল্টেজ আর লাইন ভোল্টেজ ইকুয়াল হয়। তো আমরা স্টার্টিং টাইমে মোটরকে মোটরের স্টার্টিং কারেন্টকে আমাকে কমাতে হবে, এটাই হচ্ছে স্টার্টারের মেন অবজেক্টিভ। স্টার্টিং কারেন্টকে কমানোই হচ্ছে স্টার্টারের মেন অবজেক্টিভ। ডিওএল স্টার্টার এর সাথে ওভারলোড কন্ডিশনে মোটরকে কন্ট্রোল করে, তো সেটা সেকেন্ডারি ওর অবজেক্টিভ, কিন্তু প্রাইমারি অবজেক্টিভ হচ্ছে স্টার্টিং কারেন্টকে কমানো। তো সেটা কি করে করে স্টার্ট ডেল্টা স্টার্টার? সেইটা করে হচ্ছে যখন আমরা ভোল্টেজ দিই, আমরা যদি 400 ভোল্ট দিই, তাহলে সেই 400 ভোল্ট কি হবে, ডিভাইডেড বাই √3 হয়ে যাবে, ভ্যালুটা কমে যাবে। যে ভ্যালু আসবে সেই ভ্যালুতে কিন্তু সেই ভোল্টেজের রেসপেক্টে কিন্তু কারেন্ট যাবে। 400/√3 করলে যে ভ্যালুটা আসবে সেই তার রেসপেক্টে কিন্তু মোটরে কারেন্ট যাবে। স্টার কানেকশন করা আছে, তাহলে যেহেতু ভোল্টেজের ভ্যালুটা 400/√3 করে, যেহেতু স্টার কানেকশনে সবসময় ফেজ ভোল্টেজ লাইন ভোল্টেজ বাই √3 হয়ে যায়, তাহলে ভোল্টেজ কিন্তু কমে গেল। 400/√3 হয়ে গেল মানে ভোল্টেজ কমে গেল, ভোল্টেজ কমে গেল মানে অবভিয়াসলি কারেন্টও কমে গেল। তাহলে স্টার্টিং কারেন্ট কিন্তু এইভাবে কমিয়ে দিলাম স্টার্ট ডেল্টা স্টার্টার ইউজ করে। তাহলে থ্রি ফেজ মোটরের রেসপেক্টে স্টার্টিং কারেন্ট কিন্তু এখন কম যাচ্ছে। কিন্তু এরপর আমরা যদি এইভাবে এইভাবে মোটর রান করার পরে আস্তে আস্তে তার স্টার্টিং কারেন্ট আরো কমে যাবে, কিন্তু যখন স্টার্টিং কারেন্ট অনেক কমে যাবে তখন কিন্তু সেটা মোটর চালানোর জন্য সাফিসিয়েন্ট থাকবে না। তখন আমাদের কি করতে হবে, 80% স্পিড অ্যাচিভ করার পরে আমাদেরকে সেটা চেঞ্জ করে সেটাকে ডেল্টা কানেকশনে নিয়ে যেতে হবে। ডেল্টা কানেকশনে নিয়ে গেলে তখন সেই যে রেসপেক্টের সুবিধা কি, সেই রেসপেক্টের সুবিধা ফেজ ভোল্টেজ আর লাইন ভোল্টেজ কিন্তু সেখানে ইকুয়াল। যেখানে 400 ভোল্ট ফেজ ভোল্টেজ হলে লাইন ভোল্টেজেও কি আমরা 400 ভোল্ট পাবো, তখন মোটরে কিন্তু 400 ভোল্টের রেসপেক্টে কারেন্ট যাবে, সেইভাবে মোটর কিন্তু চলবে। এটাই হচ্ছে স্টার ডেল্টা স্টার্টার মেন ফান্ডা, এইটাই লিখতে হবে আর এই ছবিটা তোমাকে ড্র করতে হবে। অটো ট্রান্সফরমার স্টার্টারে আমরা কি করি, অটো ট্রান্সফরমার স্টার্টারে আমরা এটা অটো ট্রান্সফরমার স্টার্টারে আমরা কি করি, এখানে আমরা ভ্যারিয়াককে ভোল্টেজটাকে আস্তে আস্তে চেঞ্জ করি। আমরা সবসময় মনে রাখবে আমরা ফুল ভোল্টেজ কখন দিই, স্টার ডেল্টা স্টার্টারে আমরা ফুল ভোল্টেজ কখন দিলাম, 80% স্পিড অ্যাচিভ করার পর। তাহলে যখন যখন আমরা মোটরটাকে আমরা স্টার্ট করব তখন ইনিশিয়ালি আমাদের ভোল্টেজ কিন্তু এখানে কম যাবে। ভোল্টেজ আস্তে 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 আমরা বাড়াবো, যত মোটরটা যত রান করবে তত কি হবে, তত তার ব্যাক ইএফ এর জন্য তত তার স্টার্টিং কারেন্ট কিন্তু কমতে থাকবে। তাহলে ইনিশিয়ালি আমার স্টার্টিং কারেন্ট কম থাকার দরকার, তার জন্য আমরা স্টার্টিং টাইমে কম ভোল্টেজ পাঠাবো মোটরে, তার রেসপেক্টে স্টার্টিং কারেন্ট কমবে, তার জন্য এখানে কিন্তু কোনো প্রবলেম অ্যারাইজ করবে না। এরপর যখনই আমার ব্যাক ইএমএফ চলে আসবে, স্টার্টিং কারেন্ট কি হবে, আরো কমতে থাকবে, তখন আমরা আরো আস্তে 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 ভোল্টেজটা বাড়াবো। 80% স্পিড অ্যাচিভ করার পরে আমরা ওটাকে ফুল ভোল্টেজ দেবো, ফুল ভোল্টেজের রেসপেক্টে ফুল কারেন্ট যাবে, তার রেসপেক্টে কিন্তু তখন স্টার্টিং কারেন্টটা সেই মোটরের কারেন্টে কিন্তু তার রেসপেক্টে যাবে। তাহলে এর অ্যাডভান্টেজটা কি হলো, স্টার্টিং টাইমে কারেন্টটা কম দিলাম, কম ভোল্টেজ পাঠিয়ে 80% স্পিড যেই অ্যাচিভ করলো, আমরা ভোল্টেজটাকে আরো বাড়িয়ে বাড়িয়ে আস্তে আস্তে বাড়িয়ে বাড়িয়ে ফুল ভোল্টেজে নিয়ে গেলাম, তার রেসপেক্টে ফুল কারেন্টটা গেল মোটরের রেসপেক্টে। তাহলে স্টার্টিং টাইমে কারেন্ট কম হলো, রানিং টাইমে কিন্তু কারেন্ট বেড়ে গেল। এটা কিন্তু একটু হাই রেঞ্জের মোর দ্যান 15 এইচপির মোটরের এখানে অটো ট্রান্সফরমার স্টার্টার ইউজ করা হয়। তোমরা ল্যাবে অনেক সময় দেখবে যে মোটর কিন্তু অটো ট্রান্সফরমার দিয়ে স্টার্ট করা হচ্ছে, এটা ল্যাবে তোমরা দেখতে পাবে। তো এই দুটো স্টার্টারকে আমি রাখলাম সেমিস্টার এক্সামের জন্য ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ ব্রেকিং। তিনটে ব্রেকিং কিন্তু ভাই দেখে যাও, তোমাদেরকে বলে দিচ্ছি এই তিনটে ব্রেকিং অ্যাট এ গ্লান্স আমি যতটা মানে সম্ভব সোজাভাবে বলে দিচ্ছি, যাতে সেমিস্টার এক্সামে তোমরা সেটাকে রিপ্রেজেন্ট করতে পারো। ফার্স্ট হচ্ছে রিজেনারেটিভ ব্রেকিং। আর 3 নম্বর
প্লাগিং। ফার্স্ট যে ব্রেকিংটা ডিসকাস করবো সেটা হচ্ছে রিজেনারেটিভ ব্রেক। এখানে যে পাওয়ার রয়েছে, পাওয়ার ইনপুট P is equal to 3V is cos phi s. Phi s হচ্ছে, phi s is the angle between stator voltage and current. জেনারেলি এই phi s এর ভ্যালু হয় 90 ডিগ্রির নিচে ফর মোটরিং অপারেশন। এবার এই ইন্ডাকশন মোটর, সাপোজ একটা ট্রেন যদি স্লোপ দিয়ে যদি একটা ট্রেন নিচের দিকে নামছে, তাহলে কি হবে, ওই ট্রেনের স্পিড বা রোটরের স্পিড সিনক্রোনাস স্পিডের থেকে বেশি হয়ে যাবে। তাহলে when rotor speed is greater than the synchronous speed, তখন এই phi s আর কিন্তু 90 ডিগ্রি থেকে নিচে থাকবে না, তখন phi s greater than 90 ডিগ্রি হয়ে যাবে। এই সিচুয়েশনে কি হবে, এই সিচুয়েশনে টর্ক কিন্তু নেগেটিভ হয়ে যাবে। টর্ক যেহেতু নেগেটিভ হয়ে যাবে, তাহলে এইটাকে আমরা তখন বলবো ব্রেকিং অপারেশন। টর্ক কেন নেগেটিভ হবে, তার কারণ হচ্ছে এখানে কারেন্ট নেগেটিভ হয়ে যাবে। একটা ট্রেন যদি এরকম স্লোপ দিয়ে নিচে নামে, তাহলে তার কারেন্ট জেনারেলি কি হয়, এইটা মোটরিং অপারেশনের জন্য এটা হয়, পেন্টোগ্রাফ থেকে সাপ্লাই থেকে আমরা মোটর চলে। কিন্তু যখন এরকম এরকম কেস হবে যেখানে রোটর স্পিড গ্রেটার দ্যান সিনক্রোনাস স্পিড হয়ে যাবে, তখন এটা জেনারেটর অ্যাকশন হবে। এই জেনারেটর অ্যাকশনের জন্য কারেন্ট কিন্তু সাপ্লাই লাইনে যাবে। কারেন্ট সাপ্লাই লাইনে গেলে আমরা কি জানি, আমরা একটা ইকুয়েশন শুরুতে দেখিয়েছি, T প্রপোর্শনাল টু phi ইনটু I2। তার মানে I2 যদি আমার নেগেটিভ হয়ে যায়, তাহলে টর্কও কিন্তু আমার নেগেটিভ হয়ে যাবে। I2 কেন নেগেটিভ, কারণ আগের আইটা পজিটিভ ছিল। এখানে অ্যাজ এ জেনারেটর কাজ করছে, রিজেনারেটিভ ব্রেকিং মানে জেনারেশন হচ্ছে প্লাস ব্রেকিং হচ্ছে। তাহলে যখনই আইটা এখানে নেগেটিভ হয়ে যাচ্ছে, তাহলে টর্কও নেগেটিভ হয়ে যাবে। তাহলে একটা মোটরের স্পিড যদি ক্লকওয়াইজ হয়, তাহলে তার টর্ক নেগেটিভ হয়ে গেছে, মানে তার টর্কটা কিন্তু আর ক্লকওয়াইজ নেই, তার টর্কটা হয়ে গেছে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে তখন সেটার মধ্যে কি কাজ করবে, তখন ব্রেকিং কাজ করবে। সেই সময় এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা গ্রেটার দ্যান 90 ডিগ্রি হবে। তখন কি হবে, যখন স্পিডের উল্টো দিকে টর্ক কাজ করবে, তখন ব্রেকিং হবে, তাহলে মোটরের স্পিড কমতে থাকবে। তাহলে দুটো জিনিস হলো, রিজেনারেশন হলো প্লাস ব্রেকিং হলো। এই ব্রেকিং সিস্টেমটাকে বলা হয় রিজেনারেটিভ ব্রেকিং। এটা কতক্ষণ চলবে, যতক্ষণ কিনা রোটর স্পিড সিনক্রোনাস স্পিডের থেকে বেশি হবে। যেই ব্রেকিং হবে, সঙ্গে সঙ্গে রোটর স্পিড কি হবে, কমতে কমতে লেস দ্যান সিনক্রোনাস স্পিড হয়ে যাবে। যেই রোটর স্পিড লেস দ্যান সিনক্রোনাস স্পিড হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ব্রেকিং অ্যাকশনও কিন্তু বন্ধ হয়ে যাবে। তাহলে এইটা হলো রিজেনারেটিভ ব্রেকিং। নেক্সট যে ব্রেকিংটা রয়েছে সেটা হচ্ছে ডাইনামিক ব্রেক। সাপোজ কোনো একটা থ্রি ফেজ সাপ্লাইয়ের কোনো একটা ফেজ যদি আমার ডিসকানেক্ট হয়ে যায়, ওপেন হয়ে যায়, বা ডিসকানেক্ট হয়ে অন্য ফেজের সাথে কানেক্টেড হয়ে যায়, তাহলে এই কন্ডিশনে এখানে এটা কিন্তু একটা সিঙ্গেল ফেজের মতো কাজ করছে। তাই সিঙ্গেল ফেজের মতো কাজ করছে মানে অবভিয়াসলি সেখানে একটা পজিটিভ হাফ থাকছে, একটা নেগেটিভ হাফ থাকছে। পজিটিভ হাফের জন্য আমাদের যে টর্কটা থাকছে সেটা ফরওয়ার্ড টর্ক থাকছে, যেটা ওখানে নেগেটিভ হাফ যখন আসছে তখন আমাদের রিভার্স টর্ক পাচ্ছি। তাহলে এই দুটো টর্কের কম্বিনেশনে আলটিমেটলি মোটরের মধ্যে কিন্তু একটা নেগেটিভ টর্ক তৈরি হবে। তো এটা কখন হবে, যখন এই থ্রি ফেজের থেকে তিনটে লিডের মধ্যে একটা লিড খুলে ওপেন হয়ে যাবে, বা একটা লিড খুলে অন্য লিডের সাথে শর্ট হয়ে যাবে, তখন কিন্তু আর এর মোটরিং অ্যাকশনটা থাকবে না, তখন এর ব্রেকিং অ্যাকশনটা হবে। সেই সেই সিচুয়েশনে কি হবে, সেই সিচুয়েশনে মোটরের স্পিড কমে যাবে, আর এইটা কমে যে ব্রেকিংটা হবে সেটাকে বলবো ডাইনামিক ব্রেকিং। নেক্সট, এইটা হলো দুখানা ব্রেকিং হলো। 3 নম্বর ব্রেকিং হচ্ছে প্লাগিং। প্লাগিং কি টাইপ ব্রেকিং? প্লাগিং এর ব্রেকিং হচ্ছে যখন আমরা থ্রি ফেজ সাপ্লাইয়ের মধ্যে, ধরো আর ওয়াই বি একটা কানেকশন করা রয়েছে, থ্রি ফেজ সাপ্লাই যখন পাঠাচ্ছি আমরা স্টেটরে, এদের মধ্যে দুটো ফেজের মধ্যে যদি আমি ইন্টারচেঞ্জ করে দিই,
যে কোনো দুটো ফেজের লিডকে যদি আমরা ইন্টারচেঞ্জ করি, তাহলে সাপোজ প্রথমে যে টর্কটা ছিল সেটা ক্লকওয়াইজ ছিল, দুটো ফেজের মধ্যে যদি আমি ইন্টারচেঞ্জ করি তাহলে কি হবে, তাহলে যে টর্কটা তৈরি হবে সেই টর্কটা কিন্তু, তাহলে আগে কি ছিল, আগে এদিকেই টর্ক ছিল, এদিকেই স্পিড ছিল। এখন দুটো ফেজের মধ্যে যদি আমি ইন্টারচেঞ্জ করি তাহলে এই টর্কটা, স্পিডটা তো এদিকে থাকবে, টর্কটা কি উল্টো দিকে তৈরি হবে। তাহলে একটা মোটরের স্পিড একদিকে আর তার টর্ক যখনই উল্টো দিকে হবে তখনই সেই মোটরের মধ্যে ব্রেকিং অ্যাকশন কাজ করবে। এই টাইপ অফ ব্রেকিংটাকে বলবো প্লাগিং। এখানে কি হবে, মোটরটা কি হবে, ঘুরতে 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 তার স্পিড কমতে 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 একটা টাইমে গিয়ে দাঁড়িয়ে যাবে। যদি এই সময় আমি কানেকশনটাকে খুলে না নিই তাহলে মোটর আবার উল্টো দিকে ঘুরতে শুরু করবে। ক্লকওয়াইজ ডিরেকশনে একটা মোটর ঘুরছিল, সেটা ঘুরতে ঘুরতে দাঁড়িয়ে যাবে, তারপর মোটরটা আবার অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে সেটা ঘুরতে শুরু করবে। এই টাইপ অফ ব্রেকিংটাকে বলা হয় প্লাগিং। ইন্ডাকশন মোটরের এই তিনখানা ব্রেকিং কিন্তু খুব ইম্পর্টেন্ট, তার মধ্যে রিজেনারেটিভ ব্রেকিং আর প্লাগিং কে আমি এগিয়ে রাখবো, ডায়নামিক ব্রেকিং কে একটু ইম্পর্টেন্স আমি এখানে কম দিচ্ছি। এই এই ডায়নামিক ব্রেকিং, এই ডায়াগ্রাম গুলো কিন্তু মাস্ট, এগুলো না দেখালে কিন্তু আনসারটা প্রপার হবে না। ডায়নামিক ব্রেকিং এর ফান্ডাটা তোমরা ক্লিয়ার হয়েছে আশা করছি, যে দুটো টর্ক, এটা সিঙ্গেল ফেজের মতো বিহেভ করবে, পজিটিভ হাফ নেগেটিভ হাফ থাকবে। পজিটিভ হাফের জন্য এখানে একটা ফরওয়ার্ড টর্ক থাকবে, নেগেটিভ হাফের জন্য ওখানে একটা রিভার্স টর্ক থাকবে। আলটিমেট যখন দুটো টর্ক একসাথে কাজ করবে তখন কি হবে, তখন একটা এর মধ্যে একটা নেগেটিভ টর্ক তৈরি হবে। সেই নেগেটিভ টর্কের জন্য মোটরটা কি হবে, মোটরের মধ্যে একটা ব্রেকিং অ্যাকশন হবে। এই ব্রেকিংটাকে বলা হচ্ছে ডায়নামিক ব্রেকিং। প্লাগিং কি, প্লাগিং হচ্ছে যে কোনো দুটো ফেজের মধ্যে যদি আমি ইন্টারচেঞ্জ করে দিই তাহলে যেদিকে টর্ক স্পিড রয়েছে টর্কটা সেদিকে না কাজ করে উল্টো দিকে কাজ করবে। ম্যাগনেটিক ফিল্ড উল্টে গেছে তাই উল্টো দিকে টর্ক কাজ করবে, তার জন্য যে ব্রেকিংটা হবে, তার জন্য স্পিড একদিকে টর্ক একদিকে, তাহলে তার জন্য ব্রেকিং হবে। এই ব্রেকিংটাকে বলা হয় প্লাগিং। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ক্রলিং অ্যান্ড কগিং, খুব খুব ইম্পর্টেন্ট সেমিস্টার এক্সামের জন্য। ক্রলিং অ্যান্ড কগিং খুব ইম্পর্টেন্ট, জেনারেলি এটা হারমোনিক্স এর জন্য হয়। তাহলে তিনটে হারমোনিক্স এখানে কাজ করে, একটা হচ্ছে থার্ড হারমোনিক্স, ফিফথ হারমোনিক্স, সেভেন্থ হারমোনিক্স। তিনখানা হারমোনিক্স কাজ করে, কিন্তু এই থার্ড হারমোনিক্স কখনোই এখানে কাজ করে না, কেননা যেহেতু এটা থ্রি ফেজ, তিনটে হারমোনিক্স এর কথা আমি বললাম, কিন্তু এখানে থার্ড হারমোনিক্স কখনোই কাজ করে না, কারণ এটা যেহেতু থ্রি ফেজ ইন্ডাকশন মোটর। এদের মধ্যে ফিফথ হারমোনিক্স এর জন্য যে টর্কটা পাই সেটা কিন্তু নেগেটিভ টর্ক, আর সেভেন্থ হারমোনিক্স এর জন্য যেটা পাই সেটা কিন্তু পজিটিভ টর্ক। কি করে বুঝবো, যেটা হয়েছে বুঝবো যে আমি এর সাথে প্রত্যেকটার সাথে 120 ডিগ্রি মাল্টিপ্লাই করতে পারি। তো মাল্টিপ্লাই করে আমি এটা দেখাতে পারি, আমি এখানে ওভারঅল ডিসকাশনটা করছি না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো এইটুকু তোমরা এখানে জাস্ট বলবে যে ফিফথ হারমোনিক্স এর জন্য যে টর্ক তৈরি হয় সেটা নেগেটিভ টর্ক, সেভেন্থ হারমোনিক্স এর জন্য যে টর্ক তৈরি হয় সেটা পজিটিভ টর্ক। তাহলে ক্রলিং কি, ক্রলিং একটা মোটরের একটা প্রবলেম, যেখানে মোটরের একটা টেন্ডেন্সি থাকে 1/7 স্পিডে মোটর রোটেট হওয়ার। তুমি সাপ্লাই দিলে মোটরে কোথাও কোনো প্রবলেম নেই, কোথাও ভাবে কিছু মানে ওয়াইন্ডিং এ কোনো প্রবলেম নেই, কিন্তু মোটরের একটা টেন্ডেন্সি যেখানে 1/7 স্পিডে মোটর রোটেট করছে, মোটরের এই টেন্ডেন্সিটাকে বলা হয় ক্রলিং। তাহলে কেন হচ্ছে, কারণ এই ফিফথ আর সেভেন্থ হারমোনিক্স এর জন্য হচ্ছে। ফিফথ হারমোনিক্স নেগেটিভ হারমোনিক্স, ওটাকে আমি অ্যাভয়েড করছি। সেভেন্থ হারমোনিক্স যখন টর্ক থাকে তখন যে টর্কটা আমরা ইন জেনারেল যে টর্কটাকে ডিসকাস করছি সেই টর্কটাকে আমরা বলছি ফান্ডামেন্টাল টর্ক, ফান্ডামেন্টাল ফ্লাক্স, সেখান থেকে ফান্ডামেন্টাল টর্ক। সিমিলারলি ফিফথ হারমোনিক্স এর জন্য এখানে ফ্লাক্সটাও কিন্তু, এখানে যে স্পিড, এটা স্পিড যেটা হবে সেটা হচ্ছে এখানে স্পিড থাকবে ns। ফিফথ হারমোনিক্স এর জন্য এখানে টর্কটাও কিন্তু কি হয়ে যাবে, টর্কটাও কিন্তু আমার 1/5 হয়ে যাবে, তাহলে স্পিডও কি হয়ে যাবে টি বাই, এখানে 5 হয়ে গেল, তাহলে স্পিডটাও কি হবে ns বাই 5 হয়ে যায়। সিমিলারলি সেভেন্থ এর জন্য কি হবে,
সেভেন্থ হারমোনিক্স এর জন্য স্পিড হয়ে যাবে ns/7। এইটা এখানে কাজ করে, এটা তো নেগেটিভ, এটা কাজ করে না, যেটা কাজ করে ফাইনালি এইটা। তাহলে সেভেন্থ হারমোনিক্স এর জন্য টর্ক 1/7 হবে, তার মোটরের স্পিডও 1/7 হবে। এইটা যখন ধরে নেবে তখন মোটর 1/7 স্পিডে ঘুরবে, এই টেন্ডেন্সিটাকে বলা হয় ক্রলিং। তাহলে আমি এইখানে যে টর্ক স্লিপ ক্যারেক্টারিস্টিক্স দেখিয়েছি, এখানে এই ছোট এই কার্ভটা হয়েছে কিন্তু সেভেন্থ হারমোনিক্স এর জন্য। এবার যখন আমি, এটা সেভেন্থ হারমোনিক্স এর জন্য কার্ভ, আর এটা হচ্ছে ফান্ডামেন্টাল টর্কের কার্ভ, এটা 1/7 টর্কের জন্য যে কার্ভটা সেটা, আর এটা হচ্ছে ফান্ডামেন্টাল টর্কের কার্ভ। এখন যদি আমি একটা কনস্ট্যান্ট লোড টর্ক ধরি, আমরা দেখিয়েছি ভিডিওতে যে কনস্ট্যান্ট লোড টর্ক কিভাবে ড্র করে, আর আমরা এটাও বলেছি যে পয়েন্টে গিয়ে লোড টর্ক, এই যে টর্কটা এঁকেছি এটা মোটর টর্ক, এই লোড টর্ক এইটা হচ্ছে স্ট্রেট লাইনটা হচ্ছে কনস্ট্যান্ট লোড। আমরা তখন বলেছি যে পয়েন্টে মোটর টর্ক আর লোড টর্ক কোয়েনসাইড করে যাবে সেইটাই হচ্ছে মোটরের স্পিড। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে অলরেডি কোয়েনসাইড করে গেছে। ফিফথ হারমোনিক সেভেন্থ হারমোনিক্স ফান্ডামেন্টাল টর্ক মিলে এটা টর্ক ছিল, আর এটা কনস্ট্যান্ট লোড টর্ক ছিল, এটা মোটর টর্ক ছিল, এইখানেই কোয়েনসাইড করে গেছে। তাহলে মোটরের স্পিড কোথায় চলে এসেছে? মোটরের স্পিড এইখানে চলে এসেছে। ইন জেনারেলি যেখানে মোটরের স্পিড থাকে এরকম জায়গায়, সেটা গিয়ে এখানে চলে এসেছে। তাহলে মোটরের স্পিড যখন এত কমে গেছে, এত মানে তার 20% চলে এসছে, তখন কি হবে? মোটরের টেন্ডেন্সি হবে তার 1/7 স্পিডে ঘোরা। এই এই জিনিসটাকে বলা হয় ক্রলিং। একটা মানে এর এক্সপ্লেনেশনটা এখানে কিন্তু, এখানে একটা ব্রিফ এক্সপ্লেনেশন এখানে দিলাম। তো স্কিমিং হচ্ছে একটা, স্কিমিং করে আমি কিন্তু ক্রলিংকে আমি এখানে কমাতে পারি। স্কিমিং হচ্ছে একটা ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট হচ্ছে কিন্তু স্কিমিং। স্কিমিং মানে আমি রোটর বারগুলোকে কি করব? একটু বেঁকিয়ে অ্যারেঞ্জ করব। কগিং কি? কগিংও খুব ইম্পর্টেন্ট। কগিং হচ্ছে স্টেটর আর রোটরের পোল যদি, মানে স্টেটরের সাথে রোটরের পোলের নাম্বার অফ পোল যদি মাল্টিপল নাম্বার হয়ে যায়, তাহলে তখন কি হয়? তখন স্টেটর আর রোটরের ফিল্ডের মধ্যে অ্যাট্রাকশন হয়ে মোটর কিন্তু লক হয়ে যায়। এই লকিংটাকে বলা হয় ম্যাগনেটিক লকিং। ম্যাগনেটিক লকিং এ স্টেটর বা রোটরের পোল যদি, রোটরের পোল নাম্বার অফ পোল যদি স্টেটরের মাল্টিপল টাইমস হয়ে যায়, তখন কিন্তু ওখানে একটা স্টেটর পোল আর রোটর পোলের মধ্যে একটা লকিং হয়ে যায়। এই ম্যাগনেটিক লকিং এর জন্য মোটর কিন্তু ঘুরতে পারে না, স্টার্ট করতে পারে না, স্টার্ট হতেই পারে না। তাহলে the tendency of refuse to start of the three phase induction motor is called cogging, যেখানে আমাদের নাম্বার অফ রোটর পোলস ইজ মাল্টিপল নাম্বার অফ স্টেটর পোল। সেটাকে অ্যাভয়েড করার জন্য কিন্তু আমাদের পোল নাম্বারটাকে চেঞ্জ করতে হবে, বা স্কিমিং করে আমাদেরকে সেটাকে রিডিউস করতে হবে। এইটা হলো ক্রলিং আর কগিং, যেটা সেমিস্টার এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। আমি যেটা বললাম এইটা খুব একটা ছোট করে জিস্ট ফর্মে আমি বলছি। তো তোমাদের ওভারঅল যদি যখন ভিডিও দেখো তখন তোমাদের এই ডিসকাশন গুলো কিন্তু, ডিটেল ডিসকাশনটা কিন্তু সেখানে পাবে। নেক্সট কোয়েশ্চেন যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডবল কেজ ইন্ডাকশন মোটর। আমরা দেখতে পাচ্ছি দুটো কেজ রয়েছে, আমরা আমরা একটা কেজ দেখেছি, তো দুটো কেজের মধ্যে একটা আউটার কেজ থাকে, একটা ইনার কেজ থাকে। তো ইনার কেজের ক্রস সেকশনাল এরিয়া বেশি, আউটার কেজের ক্রস সেকশনাল এরিয়া কিন্তু কম। এর রেজিস্টিভিটি উল্টো, এর ক্ষেত্রে কিন্তু হাই রেজিস্টিভিটি মেটেরিয়াল ইউজ করা হয়, অ্যালুমিনিয়াম ব্রাশ এটা ইউজ করা হয় আউটার কেজে। তাহলে আউটার কেজ যদি আমি ধরি, ক্রস সেকশনাল এরিয়া দেখতেই পাচ্ছ ছোট, তাহলে ক্রস সেকশনাল এরিয়া এখানে কম। হাই রেজিস্টিভ মেটেরিয়াল ইউজ করা হয়। ইনার কেজে ক্রস সেকশনাল এরিয়া কিন্তু এখানে বেশি। আর
লো রেজিস্টিভ মেটেরিয়াল এখানে ইউজ, তাতে কি হয়, ক্রস সেকশনাল এরিয়া কার বেশি, ইনার কেজের বেশি। স্টার্টিং টাইমে মোটরের স্লিপ হাই থাকে, আমরা স্লিপটা কার সাথে মাল্টিপ্লাই করি, এস এ এক্স টু, যেটা রিঅ্যাক্টেন্সের সাথে মাল্টিপ্লাই করি। এখন ইন্ডাক্টিভ এক্সেল এর ফর্মুলা 2πf ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্সের ফর্মুলা হচ্ছে এইটা, যেখানে এফটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। এখন স্টার্টিং টাইমে ফ্রিকোয়েন্সি হাই হওয়ার জন্য এক্সেল এর ভ্যালুও কিন্তু হাই। এবার এক্সেলটা কার উপর ডিপেন্ড করে, এক্সেলটা এরিয়ার উপর ডিপেন্ড করে। তাহলে অবভিয়াসলি ইনার কেজের ক্রস সেকশনের এরিয়া বেশি, তার মধ্যে এখানে এক্সেল এর ভ্যালু বেশি, তাহলে সেখানে রেজিস্ট্যান্সটা এখানে কি হচ্ছে, নেগলিজেবল হচ্ছে। তাহলে আলটিমেট ইম্পিডেন্সটা, যেহেতু এক্সেলটা ইনার কেজে বেশি, আউটার কেজে এক্সেলটা কম, রেজিস্ট্যান্সটা নেগলিজেবল ফর্মে ধরা হচ্ছে, যে ওটাকে আমি কনসিডার করছি না, আছে কিন্তু কনসিডার করছি না। ওভারঅল দেখতে গেলে ইম্পিডেন্সটা ইনার কেজে বেশি, কেননা এক্সেল বেশি, রেজিস্ট্যান্সটা দুটোর ক্ষেত্রে কম কম ভাবে রয়েছে। এক্সেলটা এখানে কি রয়েছে, এখানে এক্সেলটা বেশি, এখানে এক্সেলটা কম। ওভারঅল ইম্পিডেন্স কিন্তু ইনার কেজে বেশি, আউটার কেজে ওভারঅল ইম্পিডেন্স কিন্তু অনেক কম। তাহলে ওভারঅল ইম্পিডেন্স কম যেখানে হবে, কারেন্ট সেখান দিয়ে ফ্লো করবে, স্টার্টিং টাইমে আউটার কেজি দিয়ে ফ্লো করবে। স্টার্টিং টাইমে এখানে এবার এখানে কি রেজিস্টিভ, হাই রেজিস্টিভ মেটেরিয়ালের মধ্যে দিয়ে কিন্তু স্টার্টিং কারেন্ট ফ্লো করছে, এটা মাথায় রাখবে। কেন বলছি, এরপর কি হবে, এরপর যখন মোটর স্পিডে রান করবে তখন তার এস কমে যাবে, স্লিপ কমে যাবে, স্লিপ কমে গেলে কি হবে, এক্সেল কি হবে, সেই সেই সময় গিয়ে এক্সেল কি হবে, রান টাইমে গিয়ে এক্সেলটা কি হবে, কমে যাবে। তাহলে যদি এক্সেল কমে যায়, এফ কমে যায়, ফ্রিকোয়েন্সি কমে গেছে, এক্সেল কমে গেছে, যদি এক্সেল কমে যায় তখন ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্সটা কিন্তু নেগলিজেবল হয়ে যাবে। তখন ওভারঅল ইম্পিডেন্সটা কার উপর ডিপেন্ড করবে, রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ড করবে। এটা হচ্ছে হাই রেজিস্টিভিটি মেটেরিয়াল, এটা হচ্ছে ইনার কেসটা হচ্ছে লো রেজিস্টিভিটি মেটেরিয়াল। তখন কারেন্ট কোথা দিয়ে যাবে, তখন কারেন্ট কিন্তু ইনার কেজি দিয়ে ফ্লো করবে। তাহলে স্টার্টিং টাইমে কারেন্ট আউটার কেজি দিয়ে ফ্লো করলো, যেখানে রেজিস্ট্যান্স হাই। রানিং টাইমে ইনার কেজি দিয়ে কারেন্ট ফ্লো করলো, যেখানে রেজিস্ট্যান্স লো। দুটো অ্যাডভান্টেজ আমরা পাবো, এতক্ষণ বলিনি ডবল কেজ ইন্ডাকশন মোটরের অ্যাডভান্টেজটা কি, কেন আমরা ব্যবহার করবো, দুটো অ্যাডভান্টেজ পাবো। পয়েন্ট নাম্বার 1 হচ্ছে হাই স্টার্টিং টর্ক, লো স্টার্টিং কারেন্ট। কেন হলো, যে স্টার্টিং এই অ্যারেঞ্জমেন্টে আমাদের যেহেতু আউটার কেজ দিয়ে স্টার্ট হলো, তার রেজিস্ট্যান্স হাই, অবভিয়াসলি তার স্টার্টিং টর্ক হাই হয়ে গেল, স্টার্টিং কারেন্ট লো হয়ে গেল। আর রানিং টাইমে আমরা কিন্তু নর্মাল যেটা কারেন্ট, নর্মাল যে টর্কটা, নর্মাল যে কারেন্টটা, সেটা আমরা কিন্তু ইনার কেস থেকে পাবো। তাহলে এই দুটো অ্যাডভান্টেজের জন্য আমরা ডবল কেজ ইন্ডাকশন মোটর কিন্তু ইউজ করে থাকি। সেমিস্টার এক্সামে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট হচ্ছে ভিএফ কন্ট্রোল, ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি কন্ট্রোল। এর জন্য V is equal to 4.44, এই ইকুয়েশনটা মাথায় রাখবে। ইকুয়েশন থেকে আমি শুরু করছি। ভিএফ কন্ট্রোল হচ্ছে একটা স্পিড কন্ট্রোল টেকনিক অফ থ্রি ফেজ ইন্ডাকশন মোটর। ভিএফটি, ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ, যে ইউজ করা হয় সেটা এই ভিএফ কন্ট্রোল মেথডের উপর বেস করে এটা করা হয়। আমরা কি জানি, আমরা জানি NS is equal to 120 into F/P। তার মানে ফ্রিকোয়েন্সি যদি আমি কোনোভাবে কমাতে পারি, তাহলে সিঙ্ক্রোনাস স্পিড কমবে, সিঙ্ক্রোনাস স্পিড যদি কমে তাহলে রোটো স্পিড কমবে। এই করতে করতে আমি ফ্রিকোয়েন্সিকে যদি 0 করে দিই, এনআরও কি হয়ে যাবে, এনআরও 0 হয়ে যাবে। এটা হচ্ছে বেসিক ফান্ডা। এখন এই এই ফান্ডামেন্টালের উপর ভিএফ কন্ট্রোল চলছে, কিন্তু এখানে একটা প্রবলেম অ্যারাইজ করে। ভিএফ কন্ট্রোলে এই ইকুয়েশনের উপর চলে, এখানে
ভি হচ্ছে সাপ্লাই ভোল্টেজ, এন হচ্ছে নাম্বার অফ টার্নস, এফ হচ্ছে এখানে ফ্রিকোয়েন্সি, ফাই হচ্ছে ফ্লাক্স। এটা শুধু এন করে দাও, এটা এন। নাম্বার অফ টার্নস, ফ্লাক্স, ফ্রিকোয়েন্সি, সাপ্লাই। এইবার যদি আমি এফ কে কমিয়ে দিই, যদি আমি এখানে এফ কে কমাই, এই ইকুয়েশনের এফ কে যদি আমি কমাই, তাহলে কি হবে? তাহলে ভি কে কনস্ট্যান্ট রাখছি, ভি বাই এফ করছি, ভি বাই এফ ইজ ইকুয়াল টু 4.44 n। তাহলে এফ কে যদি আমি কমাই, তাহলে ফ্লাক্স কি হবে? বাকি এন কনস্ট্যান্ট, ফ্লাক্স কি হবে? ফ্লাক্স বাড়তে চাইবে। ফ্লাক্স বাড়তে গেলে সেটা একটা টাইমের পর গিয়ে সেটা স্যাচুরেটেড হয়ে যাবে। তো প্রবলেম হচ্ছে এখানে এটাই, ড্রব্যাক এখানে এই সিস্টেমের ড্রব্যাক একটাই, যে ফ্লাক্স এই সিস্টেমে স্যাচুরেটেড হয়ে যায়। এই টাইপ অফ স্পিড কন্ট্রোলে গেলে ফ্লাক্স স্যাচুরেটেড হয়ে যায়। তার জন্য আমরা যে স্পিড কন্ট্রোল মেথডটাকে আমরা ম্যাসিভ ইউজ করে থাকি, সেটা হচ্ছে ভিভিভিএফ, ট্রিপল ভিএফ, ভেরিয়েবল ভোল্টেজ, ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি, ভেরিয়েবল ভোল্টেজ, ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি, যেখানে ভি ইজ ইকাল টু 4.44f(n) যেখানে থাকে। তাহলে আমি যদি এখানে ভি বাই এফ করি 4.445n, ভি বাই এফ করি, তাহলে কি হবে? ভি বাই এফ টোটালটাকে আমি কনস্ট্যান্ট রাখার চেষ্টা করি। এই মেথডে আমি কিন্তু দুটোকেই, এখানে যেমন আগেরটার প্রবলেম ছিল, আগের যে ড্রব্যাকটা ছিল, ফ্রিকোয়েন্সিটাকে আমি যখন কমাচ্ছি, ভোল্টেজটা যেহেতু ফিক্সড, এখানে কি ভিএফ কন্ট্রোলে কি ভোল্টেজটা ফিক্সড, এখানে ফিক্সড ভোল্টেজ। ফিক্সড ভোল্টেজ হওয়ার জন্য ফ্রিকোয়েন্সি যখনই কমাচ্ছি, ফ্লাক্সটা বেড়ে গিয়ে একটা জায়গায় গিয়ে স্যাচুরেটেড হয়ে যেত, স্পিড কন্ট্রোলটা স্মুথ হতো না। কিন্তু এখানে এখানে আমরা ভি কে ভ্যারিয়েবল ভোল্টেজ ইউজ করছি, ভ্যারিয়েবল ভোল্টেজ ইউজ করছি। তার মানে আমি যদি ফ্রিকোয়েন্সিকেও কমাই, আমি তার সাথে সাথে যদি ভোল্টেজকেও কমাবো, ফ্রিকোয়েন্সিও কমাবো, তার সাথে সাথে যখন আমি ভোল্টেজকেও কমাবো, তখন কিন্তু ফ্লাক্সটা স্যাচুরেটেড করতে পারবে না। তাহলে আমি ভিএফটাকে, ভি বাই এফ, এই রেশিওটাকে, রেশিও অফ ভিএফ, রেশিও অফ, এখানে ভি বাই এফ শুড বি কনস্ট্যান্ট, মানে রেশিও অফ ভিএফ মানে যে ভি বাই এফ কে, এটাকে আমার কি করতে হবে? এটাকে আমাকে কনস্ট্যান্ট রাখতে হবে। যদি ভি বাই এফ কে আমি এই টার্মটাকে কনস্ট্যান্ট রাখি, তাহলে এই স্পিড কন্ট্রোলটা কিন্তু আমরা অ্যাচিভ করতে পারবো। তোমরা এই এই যে এটাই কিন্তু স্পিড কন্ট্রোল মেথড, তোমরা যদি এইটা সেমিস্টার এক্সামের জন্য এই দুটো কিন্তু মেথড খুব ইম্পর্টেন্ট। যদি ট্রিপল ভিএফ আসে, তোমরা এই ভিএফ থেকেই তোমরা লেখাটা শুরু করে, এক্সপ্লেনেশনটা শুরু করে এখানে নিয়ে আসতে পারো, তাতে ওভারঅল ডিসকাশনটা ভালো হবে। এই ভিডিওতে আমরা থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স গুলোকে আমরা ডিসকাস করলাম, যেগুলো আমার মনে হয়েছে এই সেমিস্টার এক্সামে আসতে পারে। তো তোমাদের যদি এই সাজেশন ভিডিওটা খুব ভালো লাগে, তোমরা আমাদের ইউটিউব চ্যানেল নলেজ সেল ইউটিউব চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করো। আর যদি তোমাদের এর ছাড়াও অন্য কোনো এই ওভারঅল ভিডিওর উপরে কোয়ারি থাকে বা অন্য কোনো কোয়ারি থাকে, তোমরা আমাদেরকে কমেন্ট সেকশনে জানিও। তোমাদের যদি আমাদের ক্লাস খুব ভালো লাগে, অনলাইন ক্লাস খুব ভালো লাগে, তোমরা অনলাইন বা অফলাইন মোডে ডিপ্লোমা বা বিটেকের জন্য তোমরা আমাদের নলেজ সেলে অ্যাডমিশন নিতে পারো। তার জন্য কন্ট্যাক্ট ডিটেলস এখানে দেওয়া রয়েছে। আর এই ভিডিওটাকে দেখার জন্য তোমাদের সবাইকে থ্যাংক ইউ।